জীবনে আমাদের অনেক সময় এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যেখানে মনে হয় যেন চারপাশ থেকে সবাই আমাদের টেনে নিচে নামাতে চাইছে। তবে যতই বাধা আসুক, যতই মানুষ দমিয়ে রাখার চেষ্টা করুক, মানুষের আত্মমর্যাদা আর আত্মশক্তিকে কেউ চিরতরে থামিয়ে রাখতে পারে না। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সেই বিশ্ববিখ্যাত লেখিকা মায়া অ্যাঞ্জেলোর কালজয়ী কবিতা স্টিল আই রাইজ। হ্যালো স্টুডেন্টস, আমি শেখ শাহিন আহমেদ। আমাদের এই চ্যানেল দ্য আইকনিক ইংলিশ ইনস্টিটিউটে তোমাদের স্বাগত জানাই। স্টিল আই রাইজ কেবল একটি কবিতা নয়, এটি আত্মবিশ্বাস এবং মাথা উঁচু করে বেঁচে থাকার এক ম্যানিফেস্টো। এই কবিতার প্রতিটি লাইনে লুকিয়ে আছে সংগ্রাম, অপমান, বৈষম্য আর সেই সব কিছুকে অতিক্রম করে মাথা উঁচু করে বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা। আপনি যতবারই পড়ে যান না কেন, ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ানোর সাহস যোগাবে এই কবিতার শব্দগুলো। কবি মায়া অ্যাঞ্জেলোই ছিলেন একজন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান। এই কবিতার প্রতিটি ছত্রে ছত্রে দেখা যাবে কিভাবে তিনি সাদা চামড়ার মানুষদের চ্যালেঞ্জের সামনে ফেলে দিচ্ছেন। তাই এবার আমরা কবিতাটি বোঝার চেষ্টা করব প্রতিটি লাইন ধরে ধরে। কবিতাটি প্রায় 9টি স্ট্যাঞ্জে বিভক্ত। এখন আমরা প্রথম স্ট্যাঞ্জাটা পড়তে চলেছি। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। এখানে ইউ বলতে বক্তা বা কবি মায়া অ্যাঞ্জেলো সরাসরি আমেরিকার সাদা চামড়ার মানুষদের বুঝিয়েছেন। বিটার কথার অর্থ তিক্ত, টুইস্টেড লাইজ ফোর্সড, টুইস্টেড কথার অর্থ ফোর্সড অর্থাৎ বিকৃত, মিথ্যা। কবি সাদা চামড়ার মানুষদের এখানে অভিযোগের সুরে বলেছেন যে তুমি বা তোমরা আমাকে ইতিহাসের পাতায় মিথ্যা, বিকৃত সত্য দিয়ে হেয় করতে পারো বা ছোট করতে পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। তোমরা আমাকে পদদলিত করতে পারো, মাটিতে মিশিয়ে দিতে পারো, কিন্তু তবুও ধুলো হয়েও আমি আবার উঠে দাঁড়াবো। আরও একবার পড়ছি। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। এখানে ইউ বলতে যেমনটা আগেই বললাম, কবি সাদা চামড়ার আমেরিকান মানুষদের বুঝিয়েছেন। তার মতে আমেরিকার ইতিহাস ভুলে ভরা, মিথ্যা ও বিকৃত ইতিহাস দিয়ে কালো চামড়ার মানুষদের হেয় করা হয়েছে, এমনটাই কবির অভিযোগ। তবুও বক্তার এখানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড বা বেপরোয়া মনোভাব লক্ষ্য করা যায়। তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে যতই তাকে মাটির সাথে মিশিয়ে দেবার চেষ্টা করা হোক না কেন, তিনি পুনরায় ধুলো হয়েও উঠে দাঁড়াবেন। কবি মায়া অ্যাঞ্জেলো আফ্রো আমেরিকান জাতির প্রতিনিধি। তিনি সরাসরি সাদা চামড়ার মানুষদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রথম স্ট্যাঞ্জাতেই। সেকেন্ড স্ট্যাঞ্জা। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। স্যাসিনেস মানে প্লেফুল, এনার্জেটিক, প্রাণবন্ত উচ্ছলতা। গ্লুম মেলাঙ্কলি, ডিজেকশন, সরো, দুঃখ, বিষাদকে বোঝায়। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? আমার কি প্রাণবন্ত উচ্ছলতা তোমাকে বা তোমাদেরকে হতাশ করে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? কেন তুমি বা তোমরা দুঃখপূর্ণ অবস্থায় রয়েছ, বিষাদগ্রস্ত অবস্থায় রয়েছ? কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। কজ মানে বিকজ, কারণ আমি হাঁটি যেন আমি আমার লিভিং রুমে তেলের খনি পেয়েছি।
এই কারণেই কি তোমাদের এত দুঃখ চিন্তা? আবার রিপিট করছি, ডাজ মাই স্যাসিনেট আপসেট ইউ? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। তাহলে এই সেকেন্ড স্ট্যান্জার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কবি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার স্যাসিনেস অর্থাৎ প্রাণবন্ত উচ্ছলতা কি সেই সব সাদা চামড়ার মানুষদের হতাশ করে? তিনি আরও লক্ষ্য করেছেন যে সেই সকল মানুষজন কেমন যেন বিষণ্ণ হয়ে থাকে। কবির সফলতা দেখে কি তাদের মনে হিংসা হয়, এখানে জানতে চাওয়া হচ্ছে, নাকি বক্তার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি তাদের মনক্ষুণ্ণ করে? কবির এমন চালচলন যেন মনে হয় তার বেডরুমে তৈলখনি আবিষ্কৃত হয়েছে। তখনকার দিনে আমেরিকার তেল ব্যবসায়ীরা প্রচুর ধনী ছিলেন। বক্তা তার সফলতার দৃষ্টিভঙ্গির মাধ্যমে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তৃতীয় স্ট্যান্জা, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, স্টিল আই উইল রাইজ। টাইডস মানে তো আমরা সবাই জানি জোয়ার, সমুদ্রের জোয়ার। স্প্রিঙ্গিং হাই অনেক উঁচুতে লাফিয়ে ওঠা। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সায়েন্স, ঠিক সূর্য ও চাঁদের মতো তারা যেমন চিরসত্য। উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, সমুদ্র যেমন প্রতিদিন জোয়ার ভাটা ঘটে। জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, আশা, মানুষের আশা যেমন তাদেরকে ওপরে উঠতে সাহায্য করে। স্টিল আই উইল রাইজ, ঠিক তেমনি আমিও উঠে দাঁড়াবো। রিপিট করছি, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, স্টিল আই উইল রাইজ। এই স্ট্যান্জাতে বক্তা নিজেকে সূর্য ও চাঁদের সঙ্গে তুলনা করেছেন। প্রতিদিন সকালে যেমন আকাশে সূর্যোদয় ঘটে, রাতের আকাশে চন্দ্রমা উঁকি দেয়, তেমনি বক্তা এখানে নিশ্চিত তার উত্থান সম্পর্কে। তিনি এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে চাঁদ ও সূর্যের চিরসত্যতার সাথে নিজের সাফল্যের তুলনা করেছেন। পরের দু লাইনে অর্থাৎ জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, স্টিল আই উইল রাইজ, এই লাইনগুলিতে কবি তার সফলতার নিশ্চয়তাকেই পুনরাবৃত্তি করছেন। সমুদ্রে প্রতিদিন জোয়ার ভাটা যেমন সুনিশ্চিত, তেমনি তার উঠে দাঁড়ানোও এক প্রকার সুনিশ্চিত। চতুর্থ স্ট্যান্জা, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, bowed head and lowered eyes, shoulders falling down like teardrops, weakened by my soulful cries? bowed head মানে মাথা নত করে থাকা, lowered eyes অবনত দৃষ্টি, teardrops চোখের জল, soulful cries অন্তরের কান্না বা অনুশোচনা। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তোমরা কি চেয়েছিলে আমাকে ভেঙে পড়া দেখতে? বাওয়েড হেড অ্যান্ড লোয়ার্ড আইস, যেন মাথা নিচু করে থাকি, দৃষ্টি আমি নিচের দিকে রাখি। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, চোখের জলের মতো আমার কাঁধ ঝুঁকে পড়ে। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, আর ভিতরের যন্ত্রণায় কষ্টে আমি দুর্বল হয়ে পড়ি। তোমরা কি আমাকে এমনটা দেখতে চেয়েছিলে? রিপিট করছি, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, বাওয়েড হেড অ্যান্ড লোয়ার্ড আইজ, শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস। বক্তা এখানে জানতে চেয়েছেন যে অন্যরা কি কেউ তাকে মানসিকভাবে বিধ্বস্ত, অখুশি বা বিপদাপন্ন দেখতে চান? তিনি নিশ্চিত যে সমস্ত লোকেরা তার সুখ স্বাচ্ছন্দ্য সহ্য করতে পারে না, তারা কবিকে বিপর্যয়ের মধ্যেই দেখতে চায়। কবি যেন সর্বদা চোখ ও মাথা নিচু করে চলে।
তার ঝুলে পড়া কাঁধ দেখে যেন মনে হয় একাকিত্বের যন্ত্রণায় বিদ্ধ হয়ে ভিতর থেকে গুমড়ে ওঠা কান্নার বহিঃপ্রকাশ। 5 নম্বর স্ট্যাঞ্জা। ডাজ মাই হফটিনেস অফেন্ড ইউ? ডোন্ট ইউ টেক ইট awful hard, 'cause I laugh like I have got gold mines digging in my own backyard. হফটিনেস মানে ঔদ্ধত্য বা গর্ব। অফুল হার্ট খুবই কঠিন বা সিরিয়াস। ডাজ মাই হফটিনেস অফেন্ড ইউ? আমার কি গর্ব বা অহংকার ভাব তোমাকে কষ্ট দেয়? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট, অতটাও সিরিয়াসলি নেবার কিছু নেই। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। কারণ আমি এমনভাবে হাসি যেন আমি আমার বাড়ির উঠোনেই সোনার কোনো খনি পেয়েছি। আবার বলছি, ডাজ মাই হফটিনেস অফেন্ড ইউ? ডোন্ট ইউ টেক ইট awful hard, cause I laugh like I have got gold mines digging in my own backyard. এখানে বক্তা জানতে চাইছেন যে তার গর্বিত ভাব কাউকে আঘাত করে কি। তিনি অনুমান করেন যে সবাই তার সাহসী বেপরোয়া মনোভাবের প্রতি বিরক্ত। সেক্ষেত্রে তিনি তাদের উপদেশ দিয়েছেন যে তার চালচলনকে তারা যেন সিরিয়াসলি না নেয়। কবি এমনভাবে হাঁটেন বা হাসতে থাকেন যেন লোকেরা ভাবে যে তার বাড়ির উঠোনে সোনার খনি পাওয়া গেছে। এই স্ট্যাঞ্জা থেকে পরিষ্কার হয়ে গেল যে কবি তার সফলতাকে জাঁকজমকভাবে উপভোগ করছেন। 6 নম্বর স্ট্যাঞ্জা। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইজ, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, but still, like air, I will rise. You may shoot me with your words. তুমি তোমার খারাপ ভাষা ব্যবহার করে আমাকে আঘাত করতে পারো। You may cut me with your eyes. তুমি খারাপ দৃষ্টিতে আমাকে কেটে ফেলতে পারো। You may kill me with your hatefulness. তুমি ঘৃণা দিয়ে আমাকে হত্যা করতে পারো। But still, like air, I will rise. কিন্তু তবুও বাতাসের মতোই আমি আবার উঠে দাঁড়াবো। রিপিট করছি, ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইজ, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ। এখানে বক্তা বিশেষ করে সাদা চামড়ার মানুষদের তার প্রতি দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন। তারা কবির বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহার করে যেন সেগুলো কবিকে গুলির মতো বিদ্ধ করে। তারা কবির দিকে কুনজরে দেখে যেন তাদের নজর দিয়ে কবিকে কেটে ফেলতে চায়। শুধু তাই নয়, ঘৃণার অস্ত্র দিয়ে কবিকে বধ করতে চায়। তবুও তিনি দমে যাবার পাত্রী নন। তিনি যথেষ্টই শক্তিশালী যে এই বাধাগুলোকে তিনি অনায়াসেই কাটিয়ে উঠতে পারবেন। পরের স্ট্যাঞ্জা। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাই? ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? কবি মায়া অ্যাঞ্জেলিও এখানে বলছেন, আমার নারীত্ব কি তোমাদের হতাশ করে দেয়? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? আমার নারীত্বের এই বহিঃপ্রকাশ কি তোমাদের অবাক করে দেয়? দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাই? যে আমি এমনভাবে নৃত্য করি যেন আমি আমার দুই থাই বা উরুসন্ধির মাঝে কোনো হীরার সন্ধান পেয়েছি। রিপিট করছি, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস? বক্তা এখানে বলছেন যে হতে পারে তিনি অতীব সুন্দরী নন, কিন্তু তিনি নিজেকে যেভাবে মেলে ধরেন তাতে অন্যদের হতাশ হওয়ার কিছু নেই।
কবি মায়া অ্যাঞ্জেলিউ যেভাবে ড্যান্স করেন বা আনন্দ করেন তাতে অন্যদের বিস্ময়ের সীমা থাকে না। এমনভাবে তিনি স্ফূর্তি প্রকাশ করেন যেন তিনি তার দুই উরুসন্ধির মাঝে বা দুই থাইয়ের মাঝখানে কোনো ডায়মন্ড খুঁজে পেয়েছেন। এখানে ডায়মন্ড বা হীরা তার নারী সত্তার প্রতীক। 8 নম্বর স্ট্যাঞ্জা। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম আই রাইজ, আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন আই রাইজ, আম এ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড হোয়াইট, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। হিস্ট্রি সেম, ইতিহাসের লজ্জা, রুটেড ইন পেন, যন্ত্রণাক্লিষ্ট, লিপিং অ্যান্ড হোয়াইট, অদম্য, যাকে দমন করা খুব কঠিন, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, ফুলে ফেপে ওঠা। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম আই রাইজ, ইতিহাসের লজ্জাজনক কক্ষ থেকে আমি উঠে দাঁড়াই। আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন আই রাইজ, সেই যন্ত্রণাক্লিষ্ট অতীত থেকেও আমি উঠে দাঁড়াই। আই এম এ ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড হোয়াইট, আমি এক বিশাল কালো সমুদ্র যাকে দমিয়ে রাখা যায় না। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, সমুদ্রের জোয়ারের মতোই আমি আবার ফুলে ফেঁপে উঠব। আবারও বলছি, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম আই রাইজ, আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন আই রাইজ, আই এম এ ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড হোয়াইট, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি কবি স্যাটারিক্যাল টোন থেকে সিরিয়াস মেজাজে ফিরে আসছেন। অতীতে তার বা তাদের অর্থাৎ ব্ল্যাক কমিউনিটির জীবনে ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনা থেকে তিনি অবশ্যই উঠে দাঁড়াবেন। এখানে হিস্ট্রি সেম বা ইতিহাসের লজ্জা বলতে সেই যুগকে বোঝানো হয়েছে যখন কালো চামড়ার মানুষদের কৃতদাস রূপে খাটানো হতো। তিনি সেই যন্ত্রণাদায়ক দিনগুলোর কথা মনে করছেন যে অতীত ছিল খুবই নৃশংস ও অন্যায্য তাদের ব্ল্যাক কমিউনিটির জন্য। এত অনাচার সহ্য করেও কবি অবশ্যই উঠে দাঁড়াতে চান। কবি এখানে নিজেকে সমুদ্রের সাথে তুলনা করেছেন এবং এখানেই তিনি সরাসরি প্রথমবারের জন্য নিজেকে কালো চামড়ার মানুষদের প্রতিনিধি হিসেবে তুলে ধরলেন। অ্যাঞ্জেলিউ এখানে ঘোষণা করলেন যে যাই হোক না কেন তিনি সব বাধা কাটিয়ে আবার উঠবেন। তার ব্যক্তিত্বকে জোয়ারের ফুলে ফেঁপে ওঠা জলের সাথে তুলনা করা হয়েছে। এখন আমরা একেবারে ফাইনাল স্ট্যাঞ্জায় পৌঁছে গেছি। কবিতার শেষে অবহেলিত কালো চামড়ার মানুষদের কবি এক আশার বাণী শুনিয়েছেন। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ ইনটু এ ডেব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার আই রাইজ, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ, সেই সব ভয় ও আতঙ্কের রাত কাটিয়ে আমি উঠি। ইনটু এ ডেব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার আই রাইজ, রাতের অন্ধকার কাটিয়ে এক নতুন ভোরের সূচনা হচ্ছে যা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, আই রাইজ আই রাইজ আই রাইজ। অ্যানসেস্টার্স মানে পূর্বপুরুষ। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, কবি মায়া অ্যাঞ্জেলিউ বলছেন আমার যে পূর্বপুরুষরা আমাকে গিফট বা উপহার দিয়ে গেছেন। এখানে গিফট বলতে কোয়ালিটি বা গুণাগুণের কথা বলা হয়েছে। কবি তার পূর্বপুরুষদের কাছ থেকে সাহসিকতা ও লড়াই করার মানসিকতা পেয়েছেন। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, কবি আবার ঘোষণাও করছেন আমি হচ্ছি সেই সমস্ত কালো চামড়ার কৃতদাসদের স্বপ্ন ও আশা।
তাই আমি জেগে উঠি সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে রেখে। তো ফাইনাল স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পেলাম মায়া অ্যাঞ্জেলিউ এক পাওয়ারফুল মেসেজ দিয়েছেন। আমরা আগেই জেনেছি যে আফ্রো আমেরিকান কালো চামড়ার মানুষদের ওপর কতটা পাশবিক অত্যাচার করা হয়েছে, কিন্তু সেই সব ভয় ও আতঙ্কের রাত এখন কেটে গেছে। রাত অতিক্রম করে নতুন ভোরের আলো দেখা দিয়েছে। বক্তা এখন আশাবাদী এবং সামনে এক উজ্জ্বল ও পরিষ্কার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। তিনি তাদের পূর্বপুরুষদের নিয়ে গর্ববোধ করেন। তার পূর্বপুরুষদের নিয়ে আসা হয়েছিল স্লেভ বা কৃতদাস রূপে, যারা বছরের পর বছর ধরে নিদারুণ যন্ত্রণা সহ্য করেছেন। কবি তাদের থেকেই উত্তরাধিকার সূত্রে সাহসিকতা ও সংগ্রামী মানসিকতা লাভ করেছেন। এখন যেহেতু তিনি সফলতা লাভ করেছেন, তাই তিনি নিজেই সেই সব অবহেলিত মানুষদের স্বপ্ন ও আশায় পরিণত হয়েছেন। আশা করি এই কবিতার ব্যাখ্যা আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে ভুলো না। ততক্ষণ গুড বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।